আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এর পূর্বে 41 পৃষ্ঠা থেকে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 42 পৃষ্ঠার পর থেকে আলোচনা করব 2 নাম্বার, পদার্থের গঠন। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সব কিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ। লোহা যেমন আয়রন, সোডিয়াম এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। কি আয়রন পরমাণু? কোনো কোনো মৌলিক পদার্থে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে, মানে সেম জিনিসটা কিন্তু একাধিক পরিমাণে আছে। যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে থাকে। মানে এখানে দেখো একসাথে দুইটা কয়টা? দুইটা হাইড্রোজেন অণু কয়টা? দুইটা। তো এগুলো একসাথে হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে, মানে হাইড্রোজেন গ্যাসের ভিতর অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন অণুসমূহ এখানে চিত্র দেওয়া হলো। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। এদের বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানি একটি কি যৌগ? আমরা পানির বিষয়টা দেখছিলাম, একটা অক্সিজেন পরমাণু থাকে আর 2টা হাইড্রোজেন পরমাণু থাকে। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন 2 রকমের পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের 2 বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তার গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেন বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। মানে মোট কথা হলো, দেখো এখানে ও মানে অক্সিজেন, এইচ মানে হাইড্রোজেন, 2টা অণু আছে, কিন্তু এই 2টা অণু মিলে যে পানি গঠিত হলো সেটা কিন্তু অক্সিজেন অথবা হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণরূপে আলাদা, একেবারে আলাদা। কিন্তু গঠিত হয়েছে কি দিয়ে? অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে এটা মিলতেছে না। অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা। আমরা ইতিমধ্যে পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণায় পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানব। তাহলে এখানে দেখো, কঠিন পদার্থ বরফ অবস্থায়, তরল পদার্থ পানি, আর জলীয় বাষ্প অবস্থায় বা বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় 3 ধরনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল, আন্তঃআণবিক বল খুব শক্তিশালী এবং নাড়াচাড়া করে না। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। তাহলে কঠিন পদার্থ আমরা যেটা দেখলাম বরফ, বরফের ভিতরের অংশ কিন্তু পানিতে, যেমন পানি যদি তুমি নাড়াও তাহলে পানি নড়বে, কিন্তু বরফের ক্ষেত্রে সেটা নড়ে না। অথচ এটা কিন্তু গঠিত হয়েছে কি দিয়ে? একই অণু দিয়ে, কিন্তু ওরা পারস্পরিকভাবে এমনভাবে যুক্ত থাকে তখন ওরা কি করে না, ওদের আকার আকৃতি এগুলা চেঞ্জ হয় না। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে, অণুগুলোর মাঝখানে কোনো ফাঁকা থাকে না এবং নাড়াচাড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। তাহলে বরফের আকার আকৃতি কেন ঠিক থাকে? কারণ ওদের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং এদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। কি থাকে? আন্তঃআণবিক বল কম থাকে অথবা মাঝখানে ফাঁকা জায়গা থাকে। তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপর থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে কিন্তু আলাদা থাকে। এরা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। তাহলে এই অংশটা হলো কি নিয়ে? এই অংশটা হলো দ্বিতীয় চিত্র নিয়ে, পানির অবস্থা নিয়ে, গ্লাসের মধ্যে যে পানি। এরপর আমরা তৃতীয় অবস্থা পড়ব। তৃতীয় অবস্থায় বলছে কি, বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল এবং এরা দ্রুত গতিতে চারদিকে চলাফেরা করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। তাহলে বায়বীয়র ক্ষেত্রেও আমরা এখানে দেখলাম যে এটা বাষ্পের মতো হয় এবং এটা সহজে কোনো আকার আকৃতি থাকে না, এটা নড়াচড়া বেশি করতে পারে।